ওকে, গ্রেট। তো আমরা হচ্ছে লিঙ্কডইন গ্রোথের আজকে লাস্ট ক্লাস, এবং এতদিন পর্যন্ত হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট এন্ড কানেক্ট উইথ আদার্স, এই দুটো খুব ডিটেইলসে দেখা হয়েছে এবং প্র্যাকটিক্যালি করা হয়েছে। ফাইনালি আজকে আমরা জাস্ট এই দুটো পয়েন্ট দেখবো, কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, কমিউনিটি এঙ্গেজমেন্টে আসে। কমিউনিটি এঙ্গেজমেন্ট পোস্ট এঙ্গেজমেন্টের মতোই সিমিলার, কিন্তু ডিফারেন্ট হচ্ছে এখন মানুষ পোস্টে যে এঙ্গেজ করতাম ইন্ডিভিজুয়াল পোস্টে, বাট এখন আমরা বিভিন্ন কমিউনিটিতে যে এঙ্গেজ করবো। আচ্ছা, কমিউনিটি কি? ফার্স্ট কথা হচ্ছে একটা গ্রুপ। ফেসবুকে যেমন গ্রুপ থাকে, লিঙ্কডইনে তেমনি গ্রুপ আছে, ঠিক আছে? এখানে যদি আমরা একটু সার্চ করি, যদি আমরা লিখি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই যে চলে আসছিল কিন্তু গ্রুপস। ওকে, আমার জানি স্পেলিং মিস্টেক হয়েছে, বাট স্টিল চলে আসবে। এই যে গ্রুপস কোথায়, এই যে এই তো গ্রুপস। গ্রুপসে ক্লিক করলাম, এই দেখো অ্যাজাইল এন্ড লিন সফটওয়্যার ডেভেলপমেন্ট 222 কে মেম্বার্স আছে এখানে। ওকে, আমরা এখানে চাইলে জয়েন করতে পারি, জয়েন করবো ইনফ্যাক্ট অনেকগুলাতে। ওকে, এটাতে জয়েন করি, এটাতে অনেক মেম্বার আছে। ওকে, তো এই ধরনের গ্রুপগুলোতে আমরা হচ্ছে জয়েন করে এঙ্গেজ করব। ঠিক সিমিলারলি যেমন হচ্ছে আমরা পোস্ট এঙ্গেজমেন্টে কি করতাম, রিঅ্যাক্ট করতাম, লাইক করতাম, সিমিলারলি আমরা হচ্ছে এখন গ্রুপের পোস্টগুলোতে যে রিঅ্যাকশন দিব এবং মিনিংফুল কমেন্ট করব ওই সিমিলার প্যাটার্নে, ঠিক আছে? ওই একই প্রম্পট ইউজ করে আমরা করতে পারবো আর কি। এখন কথা হচ্ছে কোন কমিউনিটি গুলোতে জয়েন করে ইন্টারঅ্যাক্ট করব বা এঙ্গেজ করব। উত্তর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল গ্রুপ এগেইন, এবং বিজনেস এন্ড প্রফেশনাল গ্রুপ যেগুলা, এবং যে যে গ্রুপগুলা হচ্ছে এটা একটু অ্যাডভান্স আর কি, বাট এগুলো তো গেলে সমস্যা নাই। যেমন পজিটিভ ইন্টারেস্ট বেস, যেমন প্রোডাক্টিভিটি, নেচার, ঠিক আছে? এই ধরনের ইয়াগুলোতে যাব। এখন এইগুলোতে গিয়ে লাভটা কি হবে, হ্যাঁ আমি একটু সহজে বুঝিয়ে দিই। প্রথমত এই এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রুপগুলোতে তো আমাদের নিজেদের ফিল্ডটাই হচ্ছে সফটওয়্যার, সো আমরা তো ডেফিনেটলি এতে যাবো, এখানে কোশ্চেন থাকার কথা না। কোশ্চেন থাকবে আমরা কেন বিজনেস রিলেটেড গ্রুপে যে কি করবো, এটাতে লাভটা কি হবে। ওয়েল, দেখো একটা ব্যাপার বোঝার চেষ্টা করি। শায়লা আপু, এটা আপনি ভালো করে বুঝেন, এটা আপনার জানাটা আরো বেশি জরুরি ওর থেকে। সেটা হচ্ছে দেখেন, আমরা এই ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রুপগুলোতে কিন্তু অনেক ক্লায়েন্ট থাকে, অনেক প্রজেক্ট পাওয়া যায়। অনেকে এসব গ্রুপে যে এসব বলে যে আমার আমার একটা প্রজেক্ট বিল্ড করতে হবে, কেউ কি পারবা কিনা করতে, হ্যাঁ? এরকম অনেকেই আছে, এরকম অনেকে এসে এরকম পোস্ট করে, এইখান থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। কিন্তু এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড যে গ্রুপটা, এই গ্রুপে কারা থাকবে? ডেফিনেটলি যারা সফটওয়্যার ডেভেলপার তারাই থাকবে। তো এই গ্রুপ গুলাতে হচ্ছে বেশি থেকে বেশি ডেভেলপার থাকে এবং ক্লায়েন্ট থাকে 10%, এবং সফটওয়্যার ডেভেলপার থাকে 90%। তো এইখান থেকে প্রজেক্ট পাওয়া যায়, which is great, কিন্তু এইখান থেকে প্রজেক্ট পাওয়ার পসিবিলিটিস খুবই কম। তাহলে এই যে আমি আরেকটা ক্যাটাগরি কথা বললাম যে বিজনেস এবং প্রফেশনালস গ্রুপ, এইগুলাতে যে লাভটা কি হবে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমরা রেস্টুরেন্ট বিজনেস গ্রুপ এটা লিখে সার্চ করবেন। এখন ডেফিনেটলি আমি বিজনেস রেস্টুরেন্ট গ্রুপে যাব। ওকে, ফার্স্টে ইসে যাই, হোমে যাই ফার্স্টে, এখান থেকে সার্চ করলে আই গেস আসবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা গ্রুপে গেলাম। এখন আমরা বিজনেস রিলেটেড একটা গ্রুপে গেলাম, ঠিক আছে? যদিও বা এইগুলাতে ইয়া কম। এখন দেখেন এই যে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট রেজাল্ট গ্রুপ, আচ্ছা এই গ্রুপ গুলাতে কারা থাকবে মেইনলি? খুব সহজ কথায়, যারা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করে বা রেস্টুরেন্টের বিজনেস আছে তারা এই ধরনের গ্রুপে থাকবে, রাইট? এটা তো রকেট সায়েন্স কিছু না। ওকে, তো তারা যদি এই ধরনের গ্রুপ গুলাতে থাকে, এবং আমরা যদি একটা রেস্টুরেন্টে যদি একটা ওয়েবসাইট প্রয়োজন হয়, আমরা কি করতে পারি, এইসব গ্রুপে যে আমরা ইনভেস্ট করবো, কিরকম বিভিন্ন পোস্ট করব। কি ধরনের পোস্ট? আমরা তাদেরকে বলতে পারি যে এরকম একটা পোস্ট করতে পারি যে ডোন্ট মেক দিস 10 মিস্টেক when you are building your next restaurant website, মানে তোমার রেস্টুরেন্ট ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে এই ভুলগুলো তুমি করো না, এটার উপর একটা লেখা লিখলাম, ঠিক আছে? তারপর আমরা একটা করতে পারি যে আমার একটা রেস্টুরেন্ট একটা সাইট, রেস্টুরেন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম, করার পরে আমরা এসব গ্রুপে পোস্ট করে বললাম যে রিসেন্টলি আই হ্যাভ মেড, কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টের উপর একটা প্রজেক্ট করছি, তুমি তোমাদের ফিডব্যাক জানাও।
তো এই পোস্টগুলো মেনলি পড়বে কারা? যারা রেস্টুরেন্ট ওনার বা যাদের রেস্টুরেন্ট আছে বা ব্যবসা করবে এরকম কিছু। তো এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে তখন আমাদেরকে অ্যাপ্রোচ করবে, আচ্ছা এই ধরনের রেস্টুরেন্ট ব্যবসা কি বলে সাইট তৈরি করে, রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট বানায়, এর খুব ভালো এক্সপার্টিস আছে। তো তখন এরা আমাদেরকে অ্যাপ্রোচ করতে থাকবে ওদের সাইট বানানোর জন্য, এবং এইখানে 90% থাকে হচ্ছে ক্লায়েন্ট। যে একটু আগে বলছিলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টের গ্রুপ গুলাতে 90% ডেভেলপার থাকে, 10% ক্লায়েন্ট থাকে। আর এখানে তার উল্টোটা, 90% থাকে হচ্ছে 90% থাকে হচ্ছে ক্লায়েন্ট, 10% হচ্ছে আপনার ডেভেলপার বা অনেকে অনেকে থাকতে পারে। ঠিক আছে, এখানে আবার সবার ক্লায়েন্ট, হ্যাঁ, বাট ক্লায়েন্টে কনভার্ট করেছে। এটা একটা একটা মাত্র নিশ। নিশ মানে তো বুঝেন, একটা মাত্র ক্যাটাগরি। ঠিক আছে, রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ব্যবসা আছে, ডেন্টাল সার্ভিসের ব্যবসা আছে, প্লাম্বার ব্যবসা আছে, রিয়েল এস্টেট ব্যবসা আছে, এরকম বহু ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরি নিয়ে মেইনলি হচ্ছে শায়লা আপু, এইখানে আপনাকে আরো বেশি এক্সপার্টিস গেইন করতে হবে। ওকে, আমি গাইড করব, বাট আপনি একটু চোখ কান খোলা রাখবেন আর কি। তো এটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট। এই ধরনের বিজনেস এবং প্রফেশনাল গ্রুপ গুলোতে যাব। ঠিক আছে, এরকম যত ধরনের গ্রুপ হইতে পারে হ্যাঁ, যেখানে আমাদের মনে হইতে পারে যে যেখানে ক্লায়েন্ট থাকতে পারে বা যেখান থেকে আমরা প্রজেক্ট নিতে পারবো, এই সব ধরনের গ্রুপ গুলাতে আমরা যাব, একটা একটা করে যাবো। একদিনে হবে না, এটা অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এবার কি ধরনের পোস্ট করবে, এটা আমি কিছু একটা বলছি যে সফটওয়্যার গ্রুপ গুলোতে পোস্ট করবো, বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, আমরা কোনো প্রজেক্ট করলে সেটাকে শোকেস করব, এবং আমাদের কিছু সলিউশন বা ইনসাইট থাকলে এটা দিব। আচ্ছা, এখন এই কন্টেন্ট গুলো আসলে আপনারা বুঝবেন না, বিকজ এই কন্টেন্ট গুলো, টেকনিক্যাল কন্টেন্ট গুলা আমি আমি তৈরি করবো। ঠিক আছে, জাস্ট শায়লা আপু এবং বর্ষার কাজ হবে হচ্ছে এই গ্রুপ, আমি যে পোস্ট গুলা করবো, মানে পোস্ট গুলা রেডি করবো, ঠিক আছে, রেডি করবো, সেগুলো পোস্ট করা, পোস্ট করার পর কমেন্ট আসলে রিপ্লাই করা। ঠিক আছে, আচ্ছা, এবং আদার যে গ্রুপ গুলো আছে সেখানে অপিনিয়ন শেয়ার করা এবং বিভিন্ন সফটওয়্যার রিলেটেড হেল্প দেওয়া, মানুষকে বোঝানো। শোনেন, সেলস করার একটা বড় সাইকোলজি হচ্ছে এইটা বর্ষা না জানলে হবে, বাট শায়লাপুর এটা মানে অ্যাডভান্স হইতে হবে, একদম এক্সপার্ট হইতে হবে। সেলস এর একটা বড় ব্যাপার হচ্ছে প্রথমেই মানুষকে যে না বলা যে ভাই আমি আপনাকে এটা, আপনার জন্য এটা করবো, আপনি আমাকে টাকা দেন। ঠিক আছে, রাদার আমাদেরকে তাদেরকে শো করানো যে দেখো আমি একজন খুবই উদার মনা ব্যক্তি, আমি মানুষকে সাহায্য করি, আমি অনেক ভালো মানুষ, আমি সফটওয়্যার রিলেটেড কিছু টুকটাক হেল্প করে দিব। এটাতে কি হবে, কনভিন্সড হয় মানুষ। নয়তোবা একদম প্রথমেই যদি বলি যে আমাকে প্রজেক্ট দেন, আমাকে কাজ দেন, আমি কাজ করে দিব আর টাকা দেন, এটাকে স্ক্যাম মনে করে মানুষ এবং ইগনোর করে এদেরকে। ঠিক আছে, আমরাই তো ইগনোর করি বর্তমানে, এই যে আর নিজেকে দিয়ে চিন্তা করি আমি। ঠিক আছে, তো যেমন একটা উদাহরণ এই যে একটু আগে যেটা বলছি সেটা এখানে লিখছি, যে রেস্টুরেন্ট গ্রুপ গুলোতে যে লিখবো যে ডোন্ট মেক দিস 10 মিস্টেক while building your restaurant website. ওকে, ঠিক তেমনি ভাবে যে ওইটাই। আচ্ছা, এখানে ফোকাস কি থাকবে? ফোকাস থাকবে সেল করা না, ফোকাস থাকবে অপিনিয়ন শেয়ার করা, সাজেশন দেয়া, সফটওয়্যার এবং টুলস এবং সফটওয়্যার শোকেস করা। ঠিক আছে, যাতে করে মানুষকে বোঝানো যায় আমার সফটওয়্যারের উপর একটা এক্সপার্টিজম আছে, এবং এইটাতে মানুষের মধ্যে ক্রেডিবিলিটি তৈরি হয়। ক্রেডিবিলিটি মানে কি? ট্রাস্ট ওয়ার্দিনেস, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, মানুষ বিশ্বাস করতে শুরু করে, এবং পোটেনশিয়াল ক্লায়েন্টদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট। কমিউনিটি এঙ্গেজমেন্টে খুব আহামরি তেমন কিছু নাই, জাস্ট আছে হচ্ছে এই যে আমরা যেমন আগে যে মানুষের পোস্টে যে এঙ্গেজ করতাম, এখন বিভিন্ন গ্রুপে যে হচ্ছে পোস্টে এঙ্গেজ করবো, দ্যাটস ইট। আর কন্টেন্ট স্ট্র্যাটেজিতে কিছু ভালো রকম আছে, তো এখানে কি ধরনের কন্টেন্ট দিব, ঠিক আছে, এইখানে হচ্ছে একটু ট্রিকি হইতে হবে। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি মেইনলি হচ্ছে শায়লা হ্যান্ডেল করবে। বর্ষা, তুমি এই জায়গায় খুব একটা দরকার নেই, তুমি ডিজাইনিং এ ফোকাস করবে, বিকজ তোমার এইখানে তোমাকে 10% এফোর্ট দিতে হবে, 90% এফোর্ট দিতে হবে ডিজাইনিং এ। আচ্ছা, এবার সে কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে কি বোঝাচ্ছে, আমরা কি ধরনের কন্টেন্ট করব, আমরা আমাদের লিঙ্কডইনে কি ধরনের কন্টেন্ট পাবলিশ করব, এইটাকে আমরা মেইনলি বলতেছি কন্টেন্ট স্ট্র্যাটেজি। ওকে, স্ট্র্যাটেজি আসলে প্রথমে বলে রাখি, কন্টেন্ট স্ট্র্যাটেজি এমন একটা বিষয়, সেটা হচ্ছে এটা কন্টিনিউয়াসলি ডেভেলপ হচ্ছে। আগে একটা সময় জাস্ট মানুষ লেখা পোস্ট করলে অনেক রিচ হইতো বা অনেক মানুষ পড়তো, এখন লেখার সাথে একটা ছবি না দিলে মানুষের পড়তে ভালোই লাগে না। যেমন দেখেন, এই কিন্তু মেইনলি এর পোস্ট জুড়ে আছে বিভিন্ন লেখা, কিন্তু এ কি করছে, এটাকে ইন্টারেক্টিভ করার জন্য একটা ছবি দিছে। এই ছবিতে কি বা আছে?
ছবিতে কিন্তু তেমন কিছুই নেই, মেইন কন্টেন্ট কিন্তু এই যে এই টেক্সটে, ছবিটা দেয়া জাস্ট মানুষের অ্যাটেনশনকে নেওয়ার জন্য। এবং সামনের দিন এখন খুবই শীঘ্রই আর কি মানুষ ভিডিও ছাড়া খুব একটা দেখবে না, এখনই সেটা হচ্ছে, ভিডিও ছাড়া মানুষ খুব একটা এসব পোস্টে এড়ায় যায়। তো এইগুলাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি, কোন পোস্ট গুলা ভালো চলতেছে, কোনগুলা হচ্ছে মানুষ বেশি এঙ্গেজ করতেছে, রিচ করতেছে। এবং বর্তমানে মিম দিয়ে প্রচুর এঙ্গেজমেন্ট হয়, মিম ধরনের পোস্ট করে। এবং বলতে পারেন যে আচ্ছা মিম যদি আমরা শেয়ার করবো কেন, আমরা তো প্রফেশনাল মানুষ। বাট না, প্রফেশনাল জায়গায় মিম শেয়ার করে প্রফেশনালিজম মেনটেন করে মিম শেয়ার করা যায়, এবং ওইখানেও কিন্তু প্রচুর এঙ্গেজ হয়। এটা আমি দেখাই দিব, এটা এখানে হচ্ছে শায়লা আপু আপনাকে ফোকাস করতে হবে। তো এইটাকে বলছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি আবার এক এক প্ল্যাটফর্মের জন্য এক এক রকম কাজ করে। যেমন টুইটারে জাস্ট শর্ট এবং পাঞ্চি কিছু টেক্সট, ঠিক আছে, খুব অল্প কিছু লিখা দিতে হয় বা লিখা থাকে। ইভেন ওদের একটা লিমিটই থাকে যে এত ক্যারেক্টারের বেশি তুমি পোস্ট করতে পারবে না। ইনস্টাগ্রামে মানুষজন বেশিরভাগই হচ্ছে ফটো এবং ভিডিওতে এঙ্গেজ করে, ঠিক আছে, এইখানে আবার এত গুরু গর্ভ জ্ঞান সমালোচনা এগুলা চলে না, ঠিক আছে, এইগুলা তেমন একটা চলে না, ছবি চলে ভালো। আবার লিঙ্কডইনে মানুষ ভ্যালু খুঁজতে চায়, মানুষ কি ভ্যালু অ্যাড করতেছে। হ্যাঁ, লিঙ্কডইনে যান, দেখেন ইনবক্সে কোন একটা গ্রুপ থেকে এসএমএস আসছিল, দেখলাম গ্রুপ বা আচ্ছা, আরে এগুলা স্পন্সরশিপ, এগুলা এগুলা ফালতু, ও জাস্ট বলতেছে ওর কাছ থেকে একটা সার্ভিস নেওয়ার জন্য, যে এটা বাদ। আচ্ছা শোনো, আরেকটা কথা বলি, তুমি সিন করে রাখো না, তাহলে এই ব্যাপারটা হয় মানে সিন করে রাখলে ব্যাপারটা যেটা হয়, ওই মানুষটা বুঝতে পারে যে আচ্ছা ইগনোর করতেছে। যেহেতু তুমি রিপ্লাই করছো না আপাতত, বা রিপ্লাই করার ব্যাপারটা আমরা দেখতেছি, আমি আর শায়লা আপু দেখবো না, তো সিন করার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে এগুলা ইগনোর করে চলে গেলাম, আমি যে পরবর্তীতে রিপ্লাই করবো না, ঠিক আছে। ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম, সো লিঙ্কডইনের তো এটা বোঝা গেল যে এক ধরনের প্ল্যাটফর্মের কন্টেন্ট স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম হয়। সো কন্টেন্ট স্ট্র্যাটেজি ইটসেলফ একটা বড় একটা বিষয়, বাট এটা ধীরে ধীরে হচ্ছে এটার উপর হচ্ছে আমরা এক্সপার্টিজম গেইন করবো ইনশাআল্লাহ, বিশেষ করে হচ্ছে শায়লা আপু। আচ্ছা, এখন আমরা কি ধরনের পোস্ট কন্টেন্ট শেয়ার করব? একটা হচ্ছে এডুকেশনাল, যেখানে আমরা একটা প্রবলেম এবং সলিউশন নিয়ে কথা বলতেছি, কেস স্টাডিজ। এটা আসলে শায়লা আপু আপাতত না জানলে হবে, বিকজ এইটা মানে এইখানে খুব টেকনিক্যাল রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সো এটা আমি ইনিশিয়ালি আমি করব, বাট আপুকে মেন্টালি প্রিপারেশন রাখতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে যে না, এইগুলো আমাকে ধীরে ধীরে অ্যাডাপ্ট করতে হবে, বিকজ এই রেসপন্সিবিলিটি গুলো সামনের দিনগুলোতে আমি নিব। আচ্ছা, সো এডুকেশনাল কেস স্টাডি, শর্ট টিপস এবং অ্যাডভাইস থাকবে, স্টোরি টেলিং, পার্সোনাল জার্নি, মিস্টেক্স, লার্নিং, এগুলো হবে যাবে। ওকে, পোস্টিং ফ্রিকোয়েন্সি, সপ্তাহে 2 থেকে 4টা পোস্ট দিব আমরা এঙ্গেজমেন্ট করার জন্য। ওকে, ইনিশিয়ালি 2টা দিয়ে শুরু করবো, এরপরে যখন আমাদের টিমটা বড় হবে, আলাদা করে কন্টেন্ট ম্যানেজমেন্ট বা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জন্য আরো আমরা অ্যাডভান্স টিম মেম্বার আনবো, তখন আমরা 4টা করে পোস্ট করবো। এই যে এখানে একটা ডিস্ট্রিবিউশন সাজেস্ট করা হয়েছে যে কত পার্সেন্ট করে করে দেওয়া যেতে পারে। আচ্ছা, পুরো টিপ, এই যে যেটা বুঝছেন যে ভিডিও এবং ইমেজ দিলে প্রচুর গ্র্যাব অ্যাটেনশন করা যায় মানুষের। এই যে মিমস ইউজ করলে কি হয়, ফান হয় এবং একটা রিলেটেবল মিম ইউজ করতে হয়। এখানে আমি যদি একটু দেখাইতে পারতাম, একটা পোস্ট এরকম আসছিল, আমি একটু যদি দেখাই, দেখি আমি পাই কিনা, প্র্যাকটিক্যালি দেখাইতে পারলে খুব ভালো হইতো। এটা কি বলছে, এই কিন্তু মিম শেয়ার করছে বাট তেমন রিচ হয় নাই। ওকে, পোস্টে যাই, জাস্ট পোস্ট। এই যে দেখেন, ও কিন্তু কি করছে ও, এখানে আসলে মিম শেয়ার করছে, মানে ও কিছু একটা ইয়া করছিল আর কি, যে আচ্ছা এখানে একটা লিখছে যে প্রোগ্রামিং আসলে অনেক বেশি সহজ, তো একটা মিম দিয়ে ব্যাপারটাকে ইন্টারেক্টিভ করছে, এগুলো তো মানুষ এঙ্গেজ করে, বাট ওইরকম একটা একটু প্রপারলি যদি দেওয়া যায় আর কি। ভাইয়া এই এই মিম যেমন এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই মিমসের হ্যাঁ বিষয়টা হচ্ছে মিমসটা বানাইতেও কিন্তু ব্রেন লাগে। যে কেউ এই এক্স্যাক্টলি মিমসটা আপু বানাইতে পারে না। বানাইতে পারে না। আচ্ছা আমরা মেইনলি হচ্ছে এক্স্যাক্টলি মিম বানাইতে গেলেও আলাদা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, মিম ক্রিয়েট করার জন্য আলাদা রুল আছে। আচ্ছা আমরা ইনিশিয়ালি যেটা করতে পারি আপু সেটা হচ্ছে এই যে প্রোগ্রামিং মিম লিখে সার্চ করলে অলরেডি হচ্ছে ওই যে অলরেডি অনেক বানানো মিম থাকে, তো আমরা এই মিম গুলোকে নিয়ে নিয়ে আমাদের মতো করে কাজে লাগাইতে পারি। ঠিক আছে, ইনিশিয়ালি হচ্ছে এটা করা যেতে পারে। পরবর্তীতে হয়তো একটা ব্যাপার কি মানে এই মিম গুলা করতে গেলে আপনাকে প্রোগ্রামিং এর নলেজ থাকা লাগবে, তো ওইটা দরকার নাই, ওইটা একদমই দরকার নাই আপনার জন্য। বাট আপনি মেনলি হচ্ছে যেটা করবেন যে এই মিম গুলা এখান থেকে হয়তো কালেক্ট করে আমি হয়তো দেখাই দিব, ওই মতো করা মানে জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি যে মিম দিয়ে আপনাকে করতে হবে ব্যাপারটা এমন না, আমি just ধারণা দিচ্ছি যে এমনও করা যায় ব্যাপারটা, এবং এভাবেও কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করা যায়। আচ্ছা এবং আরেকটা বিষয় বলি, ব্রাউজ 10 and 15 minutes বিফোর পোস্টিং। পোস্ট করার আগে 15 মিনিট, হয়তো আমরা এখন আজকে একটা কন্টেন্ট রেডি করছি পোস্ট করতে যাব, 15 মিনিট আগে থেকে আমরা একটু এঙ্গেজ করতে থাকবো, একটু স্ক্রল করবো, হ্যাঁ রিয়াক্ট করবো, এরকম করতে থাকবো। এটাতে যেটা হয় এই যে আমরা পোস্ট এখন করতে যাচ্ছি তার আগে যদি আমরা 15 মিনিট একটু এঙ্গেজ করি, হ্যাঁ একটু যদি হচ্ছে ব্রাউজ করি, তখন এইটা আসলে একটা ভালো এঙ্গেজমেন্ট পায়। ঠিক আছে, এবং পোস্ট করার পর পরই হারাই যাব না, বরঞ্চ আমরা একটু অনলাইনে থেকে প্রথম 30 to 45 মিনিট যখনই কোনো রিপ্লাই আসবে সাথে সাথে কমেন্ট করে ফেলবো, সরি কমেন্ট আসলে রিপ্লাই করে ফেলবো। এখন এটা করলে কি হয়, আমি যখন আমার পোস্টে কেউ যখন কমেন্ট করে আমি যখন রিপ্লাই করি, এই যে আপনার লিঙ্কডইন এর অ্যালগোরিদম বলেন, ফেসবুকের অ্যালগোরিদম বলেন, ওরা মনে করে আচ্ছা এখানে তো অনেক বেশি কমেন্ট করতেছে, পোস্ট করতেছে, মানে রিয়াক্ট করতেছে, তাহলে এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট কিছু বা খুবই মজাদার কিছু, এটাকে আমরা আরো বেশি বেশি মানুষের প্রোফাইলে পাঠিয়ে দিই, এবং আরো বেশি বেশি মানুষের প্রোফাইলে যখন যায় এটা আরো বেশি বেশি রিয়াক্ট পায়, কমেন্ট পায়, এবং ওই সাথে সাথে যদি আমরা হচ্ছে কমেন্টের রিপ্লাই গুলা করে দিই তখন কিন্তু খুব ভালো এঙ্গেজমেন্ট হয়। কিন্তু বেশিরভাগ মানুষ এই ভুলটা কাজটা করে যে কমেন্ট করে হারায় যায়, পরে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর এসে আবার কমেন্ট রিপ্লাই করে, রাদার এটা আসলে এটার থেকে এইটা হচ্ছে বেশি যে সাথে সাথে হারায় না, যে 1 ঘন্টা পর্যন্ত একটু ইয়া করে। এখন এখানে একটা ব্যাপার থাকে, তো আমি 1 ঘন্টা ধরে কি তাহলে আমি জাস্ট লিঙ্কডইন ব্রাউজ করবো? এটা তো হইতে পারে না, আমি নোটিফিকেশন অন করে রাখবো, যখনই কোনো ইয়ে আসবে আমরা একটু দেখবো আর কি। আচ্ছা এবার হচ্ছে কিছু ভিজুয়ালস অ্যাড করা যেতে পারে। ভিজুয়ালস বলতে হচ্ছে ক্যারোসেল, এটা বিশেষ করে হচ্ছে লিঙ্কডইনে এই ক্যারোসেল গুলো অ্যাড করলে প্রচুর ইন্টারেক্টিভ হয়, এবং ক্যারোসেল কি একটু পরে আসতেছে। আচ্ছা এখন আমি কিছু প্র্যাকটিক্যাল কন্টেন্ট স্ট্র্যাটেজির এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজি আসলে কেমন হয়। যেমন এইখানে কি করছে, ওপেন হয়েছে, আচ্ছা এই যে ওপেন হয়েছে, বাট ওয়েট এইখানে এখন কি সাইন ইন করতে হবে, এখানে তুমি সিলেক্টই করতে পারতেছি না। Sign with browser. Okay. I guess এটা অন হয় নাই। আচ্ছা এই যে প্রথম দেখেন সিম্পল ইলাস্ট্রেশন ফরম্যাট, হ্যাঁ সিম্পল একটা ইলাস্ট্রেশন দিছে এই লোকটা এই পোস্টারতে, এই যে দেখেন এইখানে কিন্তু ছবির কিছুই নাই, এখানে ছবিতে যা লিখছে এটা কিন্তু অলরেডি এখানে আছেই, ঠিক আছে, বাট ছবি একটা ছোট্ট একটা ইলাস্ট্রেটর যেটা এটার সাথে রিলেটেড সেটা দিয়ে কি হয়েছে এঙ্গেজমেন্টটা বাড়ছে। যেমন ইউজিং এআই অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ নট চিটিং, ও কিন্তু ওই সেম কথাটাই এখানে ঘুরাই ফিরাই লিখছে, বাট এটা একটা শর্ট ফর্ম একটা ছোট্ট একটা ইলাস্ট্রেটর ইউজ করে দিছে, দেখেন 248টা এঙ্গেজমেন্ট হয়েছে, মানে কি ভাবা যায়। আচ্ছা এবার আসুন টুইটার স্টাইল ডিজাইন ফর টেক্সট পোস্ট, এটা অলরেডি দেখাইছি আপনাদের, যে এইখানে কিন্তু টোটালটাই কিন্তু আসলে টেক্সট, ঠিক আছে, কন্টেন্টটা টোটালটা আসলে টেক্সট, কিন্তু এই টেক্সটটাকে ছোট্ট একটা লেখা নিয়ে টুইটার স্টাইলে একটা ইয়া বানাইছে,
এবং এটা ইন্টারেক্টিভ করছে। তো যখন আমাদের এরকম টেক্সট বেস কন্টেন্ট হবে তখন কিন্তু এটাকে আরেকটু ইন্টারেক্টিভ করার জন্য আমরা এরকম কিছু করতে পারি। এবং সি 609টা এঙ্গেজমেন্ট, যদিও বা এটা উনি আসলে অনেক আগে থেকে ইয়া করতেছে এবং আসলে কোনো ভ্যালু প্রোভাইড করে যার কারণে এরকম এঙ্গেজমেন্ট পায় আর কি। বাট এনিওয়েজ, ইউ গট দ্য আইডিয়া, রাইট? আচ্ছা, তারপর আসেন এই ক্যারোসেল। এটা আমি বলতে পারছি না, ক্যারোসেলটা হচ্ছে খুব চলে আর কি, খুব ট্রেন্ডিং এ চলে আর কি। লিঙ্কডইনে খুব ক্যারোসেল থাকলে এই যে দেখেন কতগুলো পিডিএফ কে একসাথে আপলোড করে দিলে একটা ক্যারোসেল হয়ে যায়। দেখেন তো, দেখতেই ভালো লাগে, মানুষ খুব ইন্টারেক্ট করে ব্যাপারগুলোতে এটার সাথে। লিঙ্কডইনে এটা এই ক্যারোসেলের কারণে আসলে প্রচুর মানুষ অনেক রিচ পায় আর কি। আচ্ছা, এবার আসেন হচ্ছে ভিজুয়ালাইজেশন ইমেজ। এইটা অনেক বেশি ট্রেন্ডিং, বা এটা খুব বেশি এঙ্গেজমেন্ট হয়, যে দেখেন ছবিটাকে একটা ভিজুয়ালাইজ করে দেওয়া হয়েছে। তো এই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু প্রচুর রিচ হয়, ঠিক আছে? এই ধরনের মানুষ খুব সহজে মানুষের গ্রাব অ্যাটেনশন করা যায়। আচ্ছা, লাস্ট হচ্ছে ফ্যান্সি ক্যারোসেল। দেখেন ক্যারোসেল, এই যে এইটা দেখেন, আসলে যে ক্যারোসেল কতটা বেশি, এটা তো সেটা না। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি ওই পোস্টটা আমি বের করতেছি। এই পোস্টটা অনেক ইম্পর্টেন্ট, এখন থাকা জরুরি। এইখানে আছে, ওকে, এখানে এইটা হচ্ছে, হ্যাঁ এইটা। এই দেখেন, এই যে ক্যারোসেল, এই ক্যারোসেল গুলা খুবই ইন্টারেক্টিভ হয় এবং খুব বেশি এঙ্গেজ হয়, দেখছেন? দেখতেই ফ্যান্সি লাগে। এখন এটা যে কতটা ফ্যান্সি আপনাদেরকে জাস্ট বোঝাই। এই যে একজন কমেন্ট করছিল, আমি দেখছিলাম, কমেন্টটা কোথায়, কমেন্টটা করছিল এরকম যে আমি, মানে কমেন্টটা করছিল এরকম যে আমি পাচ্ছি না, তো আমি বলে দিই কমেন্টটা কি করছে। কমেন্টটা করছে যে আমি এসব কোডিং এর তেমন কিছুই বুঝি না, কিন্তু ক্যারাসেলটা বা এই ধরনের ভিজুয়ালাইজেশন গুলো অনেক সুন্দর, বা এরকম কিছু লিখছে। চিন্তা করেন, তার মানে এগুলো প্রচুর ইন্টারেক্টিভ হয় এবং প্রচুর মানুষ এটার সাথে হচ্ছে ইয়া করে, ইন্টারেক্ট করে। তো এই ধরনের, এটা হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কন্টেন্ট স্ট্র্যাটেজি যেখান থেকে আমরা শিখতে পারি। এবং আর একটা খুবই খুবই হচ্ছে আমি বলবো খুবই একটা ক্লেভার ওয়ে, মানে প্রথম দিকগুলোতে দেখেন এই লোকটা কি করছে, অন্যদেরকে মেনশন করা, অন্যদেরকে মেনশন করা যাদের অলরেডি অনেক ভালো একটা প্রোফাইল আছে। কিরকম? এই যে পোস্ট করছে, এই পোস্টে উনি অনেক কিছু লিখছে, ওকে ফাইন, বুঝলাম, অনেক ভালো। কিন্তু এ কি করছে, ফাইনালি এসে বলতেছে যে এই যে ও কয়েকজনকে মেনশন করছে, ডিজাইন গুরুস, ঠিক আছে? ডিজাইন গুরুস একটা, W3 স্কুল একটা, জাভাস্ক্রিপ্ট মাস্টারি একটা। এটাতে কি হয় জানেন, যারা যারা এই ধরনের গ্রুপের সাথে, যে W3 স্কুল বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, এগুলোর সাথে যারা যারা জড়িত আছে, তারাই, তারা সবাই এই পোস্টটা দেখতে পারে, যে এই পোস্টটাকে বের করলাম। এখন W3 স্কুলের যদি আপনি ফলোয়ার দেখেন, 2 মিলিয়ন ফলোয়ার, সি। এখন উনি যে পোস্টটাতে W3 স্কুলকে মেনশন করে দিছে, এটা কিন্তু ব্যাপারটা এমন না যে W3 স্কুলের সাথে উনি খুব, মানে এই পোস্টার খুব রিলেভেন্সি আছে, ব্যাপারটা এমন না। উনি জাস্ট নিজের পোস্টটাকে আরেকটু বেশি এঙ্গেজ করার জন্য এটা করছে। এখানে জাস্ট লিখছে যে লার্ন টু কোড উইথ ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়েবসাইট হ্যান্ড ত্যান হাবিজাবি ফর ফ্রি। আমরা জানি যে W3 স্কুল আসলে ফ্রিতে হচ্ছে কোড শেখায় বা অনেক অনেক কন্টেন্ট আছে, বাট উনি এইটাকে হচ্ছে দিয়ে জাস্ট ওনার নিজের পোস্টের এঙ্গেজমেন্টটা বাড়াইছে। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট মাস্টার, এবং মজার ব্যাপার হচ্ছে এদেরকে মেনশন করলে ওরা আসলে এসে কমেন্ট করে, যেমন এই যে জাভাস্ক্রিপ্ট মাস্টারে দেখেন এদের ফলোয়ার দেখেন, ও এসে কমেন্ট করতেছে, ও যখন আবারও কমেন্ট করবে ওর ফলোয়ারদের কাছে এই পোস্টটা চলে যাবে এবং ওইখান থেকে আরো বেশি এঙ্গেজ হয়, ঠিক আছে? আবার দেখেন হচ্ছে যে W3 স্কুল, ঠিক আছে, ও মেনশন করছে, কমেন্ট না করলেও, কমেন্ট যদি নাও করে, এই W3 স্কুলের যারা ফলোয়ার্স আছে তাদের পোস্টে, তাদের
ফিডে আমার এই ওনার এই পোস্টে চলে যায় এবং এই লোকটা এইভাবে আসলে বড় হয়েছে বলতে, বুঝছেন? এই যে পোস্টগুলো মোস্ট লাইকলি হচ্ছে এআই জেনারেটেড বা অন্য অন্য কারো কাছ থেকে নেয়া। বাট আপনি যদি এই লোকটার সাথে দেখেন, এর 85,000 ফলোয়ার, এবং এই লোকটার সাথে আমার সরাসরি ওয়ান টু ওয়ান কথাও হয়েছিল। আহ দাঁড়ান আমি দেখাই। এই যে ওনার সাথে অনেক কথা হয়েছিল। ইনফ্যাক্ট ওনার প্রোফাইলে আমার হচ্ছে করছিল, ফিচার করছিল আমার প্রোফাইলটা ওনারই প্রোফাইলে। যাই হোক, তো ওনার হচ্ছে মোস্টলি হচ্ছে এইভাবে আসলে উনি এঙ্গেজমেন্ট পাইছে। উনি প্রচুর ফলোয়ার, ওনার প্রচুর এঙ্গেজমেন্ট পায়। এনার কাছ থেকে আমরা কিন্তু কিছু কন্টেন্ট স্ট্র্যাটেজি নিতে পারি। তো ব্যাপারটা কিন্তু এরকমই যে আমি যেগুলা বলছি জাস্ট এইগুলাই, ব্যাপারটা এরকম না। এই যে ইনি কি ধরনের কন্টেন্ট দেয় সেটাকে ফলো করা। যেমন এখানে যদি একটু দেখেন, এখানে আমার ছবির পরে এই যে একটা কিছু দিয়ে উনি এঙ্গেজ করার চেষ্টা করছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে খুব ভালো রকম কমেন্ট আসছে। তো এই হচ্ছে ওভারঅল সো ফাইনাল কথা হচ্ছে এটা খুবই ধীরে ধীরে, মানে এই অর্গানিক গ্রোথটা খুবই ধীরে ধীরে হয়, ঠিক আছে? তো এটা খুব কন্টেন্ট স্ট্র্যাটেজি, আবারও বলতেছে, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, নতুন কাজ থেকে কন্টিনিউয়াসলি শিখতে হয়, অ্যাডাপ্ট করতে হয়, রিফাইন করতে হয়, ইমপ্রুভ করতে হয়। তো এটা একদিনের কাজ না, এটা মানে প্রতিদিনই শেখার আছে এবং প্রতিদিন ইমপ্রুভমেন্টের কিছু আছে। তো আমি বাকি যেগুলো ছিল পোস্ট এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা এবং কানেক্ট উইথ আদার্স, এটাকে আমি আরো সুন্দর করে গোছায় লিখছি। সো ব্যাপারটা হবে এটাই যে বর্ষা এবং শায়লা আপু, আপনারা এই নোটটা আবার একটু দেখবেন একদিন, ঠিক আছে? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বর্ষা, তোমার জন্য আরেকটু আমি তোমার যে প্রতিদিন এঙ্গেজ করার যে ইয়াটা থাকে, রুটিনটা থাকে, এখানে আমি একটু তোমাকে কিছু চেঞ্জ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখো আমি এই নোটে লিখছি যে ওয়েন টু এঙ্গেজ। আমি বলছি যে এখানে অপটিমাল টাইম হচ্ছে 9:30, রাত 9:30। এখন কেন ভাইয়া রাত 9:30 কেন আমাকে কমেন্টে বা লাইক করতে হবে বা এঙ্গেজ করতে হবে? এটা অন্য কোনো সময় করলে সমস্যাটা কি? একটা বিষয় দেখো, চিন্তা করো। আহ এই যে আমরা সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করি, এটা মেইনলি কখন আমরা বেশি ইউজ করি? সবাই যখন রাতে ঘুমাইতে যাই, বা রাতে কাজ শেষে একটু ফ্রি টাইম পাই, বা অনেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই সময় সোশ্যাল মিডিয়াতে বসে। তো এই দুটো হচ্ছে কুইক টাইম। সবচেয়ে পিক টাইম হচ্ছে রাতে সবাই খাওয়া দাওয়া শেষে একটু রিল্যাক্স করবে, বা আর কি অফিস শেষে বাসায় আসার পর একটু কুচকাচ করে রিল্যাক্স করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে অনেকে ওই টাইমটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য একটা পিক টাইম, সবগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায়, ঠিক আছে? তো ওই টাইমে মানুষ যদি বেশি থাকে, তাহলে আমি একটা কমেন্ট করলে বা একটা পোস্ট করলে বেশি বেশি মানুষের কাছে যাবে, বা বেশি বেশি মানুষ দেখবে, বেশি বেশি মানুষ সেটাকে রিয়াক্ট করবে, কমেন্ট করবে, এবং বেশি বেশি এঙ্গেজ করবে। তার মানে কখন আমি পোস্ট করতেছি, কখন আমি লাইক কমেন্ট করতেছি, এইটা আসলে ম্যাটার করে। তো এই কারণে বলছি যে পিক ট্রাফিক আওয়ার, মানে ট্রাফিক বেশি থাকে ওই সময়, মানুষজন বেশি থাকে, বেশি মানুষ অনলাইনে থাকে, এবং বেশি এঙ্গেজমেন্ট হয়। সো বর্ষাকে আমি বলবো যে আপু, তুমি প্রতিদিন 9:30টার দিকে হচ্ছে এঙ্গেজমেন্টটা করার চেষ্টা করবা, এবং যেদিন দিনে ক্লাস থাকে বা ইস্যুস থাকে সেদিন একটু আগে পরে করলা কোনো সমস্যা নেই, বাট আইডিয়াল টাইম থাকবে হচ্ছে 9:30। ওকে, আচ্ছা। তো আমি বলবো যে হচ্ছে এটাকে আবার একটু পড়েন, শায়লাপু এবং বর্ষা, আপনারা সবাই এই ওই ইয়াটাকে আবার একটু পড়েন, পড়ে মোটামুটি বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এখন বর্ষা তুমি রেকর্ডিংটা অফ করে দাও, মোটামুটি ক্লাস শেষ। এখানে আমরা শেষ করবো যদি কোনো কোয়েশ্চেন না থাকে। আর রেকর্ডিংটা অফ করে আপলোড করে আমাদের শেয়ার করো। পারবা তুমি করতে? তবে দেখাই দিব আমি।